নিবিড়ের হাতে একটা চিঠি, কালো শার্টে জুতোর ময়লার ছাপ পড়েছে। সে গরম চোখে মৌয়ের মুখ থুবড়ে পড়া দেখল। এসা পাশেই খিটখিট করে হাসছে, গলা উঁচিয়ে বলছে, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না আপু। মৌয়ের পা ছিলে গেছে। সে কোনো রকমে উঠে দাঁড়ালো, কিন্তু কিছু বলার সাহস পেল না। পরপর কঠোর কণ্ঠস্বর কানে বিঁধল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? মৌয়ের গলা শুকিয়ে কাটকাট। মিনমিন করে নিবিড়কে সরি বলতে যাবে, কিন্তু দেখা গেল জুতোর ছাপ নিয়েই নিবিড় চলে যাচ্ছে। মৌ বোকা বনে গেল। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমরা যে বিষয় নিয়ে চরম ভয়ে থাকি, পরমুহূর্তে দেখা যায় ভয়ের কিছুই হয় না। এবারও তাই হলো। মাঝখান দিয়ে মৌ খামাখা পাটা ছিলে একাকার করে ফেলল। মৌ আর খেলাতে ফিরল না, আর চোখে মাঠে তাকাতেই দেখলো সবাই ওদের দিকেই চেয়ে আছে। মৌয়ের মাথায় হুট করেই কিছু একটা খেলে গেল। আচ্ছা, এখানে এত মানুষ বলেই কি মৌ ছাড় পেল? মাগরিবের আজান পড়তেই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে হাঁটা দেয় সবাই। এসা এবার পালাতে নিলে এবার আর ছাড় পেল না। মৌ একদম তার কান ধরে থাকলো। এসা সবার জুতো ফেরত দিয়ে এসে মৌয়ের জুতোগুলো তার পায়ের কাছে দিল। মৌ ভেবেছিল সে ছাড় পেয়ে গেছে, কিন্তু সে গুড়ে বালি। আজান শেষেই কামরুল এলো, হাতে নিবিড়ের সেই শার্ট, এখনো জুতোর ছাপ স্পষ্ট। কামরুল বলল, ভাইয়া কইছে 10 মিনিটের মধ্যে এটা ধুইয়া দিতে হইব, যদি না পারেন ভাই আরো শাস্তি দিব। মৌ দেয়াল ঘড়ির দিকে তাকালো, কামরুল নিজেও। কামরুল বলল, এখন 6:38 বাজে আপা, 6:48 সময় শেষ। ভাইয়ের সময়ের আবার খুব হিসেব। মানে কি এত কম সময়ে? তা তো কইতে পারুম না। 1 মিনিট কিন্তু শেষ আপা, অহন 39 বাজতেছে। মৌ আর তর্ক করলো না, সে ছুটলো শার্ট নিয়ে বাথরুমে। রাজিয়া শেখ জানালায় দাঁড়িয়ে দেখেছেন কিভাবে মেয়ে নিবিড়ের গায়ে জুতো ছুঁড়েছে। কি অসম্মানজনক দৃশ্য! মেয়ে বাড়ি আসার পর থেকেই বকাচকা শুরু করেছেন, এখন শার্ট নিয়ে আসায় তার আরো রাগ বাড়লো। মেয়ে ভার্সিটিতে পড়ছে, তাও আক্কেল জ্ঞান হলো না। কতগুলো মানুষের সামনে ছিছি। এমনিতেই সোফিয়া খানম দেখতেই পারেন না মৌকে। এই খবর তার কানবুদ্ধি পৌঁছালে কি সব বলবেন কে জানে। তিনি মেয়েকে তাড়া দিলেন, দ্রুত কর, নয়তো আজ তোর ভাত বন্ধ। মৌ বাথরুমে কাপড় ধুতে ধুতে চেঁচালো, ভাত এমনিতেই খাই না মা, অন্য কিছু থাকলে বলো। কিন্তু দেখা গেল বাথরুম থেকে বের হতে হতে তার 2 মিনিট দেরি হয়েছে। মৌ বাথরুম থেকে বেরিয়ে এসে অবাক হলো, নিবিড় তাদেরই বৈঠক ঘরে বসে আছে, হাতে তার টিভি রিমোট। নিবিড় মৌয়ের দিকে তাকিয়ে বলল, 2 মিনিট লেট। মৌ বলল, কাপড় ধোয়া কি মুখের কথা? দাগ উঠাতে সময় তো লাগবেই। নিজে এত বড় ব্লান্ডার ঘটিয়ে আমার সাথেই তর্ক? দেখি তোর কোন মহা কাজটা সেরেছিস, দে দেখি আমাকে শার্ট। মৌ এগিয়ে দিতে নিবিড়ের কপাল কুঁচকে উঠল বিরক্তিতে। পানিটা অব্দি ঝাড় দেয়নি, এখনো কেমন চুয়ে চুয়ে পড়ছে। নিবিড় বিড়বিড় করে বলল, নির্বোধ। নিবিড় মৌয়ের দিকে শার্ট ঝেড়ে দাগ পরক করলো, এখনো ঝাপসা বোঝা যায়। মৌয়ের দিকে আবারও শার্টটা ছুড়ে দিয়ে বলল, মুখ চলে অথচ হাত চলে না, আবার গিয়ে ধুই আন। কি বেগুন মানুষজন! মৌ অবাক হলো, সে ভালো করে দেখেছে দাগ গেছে। নিবিড়কে কিছু বলতে নিলে নিবিড় কাটকাট গলায় বলে উঠল, তুই এখন বড় হয়েছিস, মেয়ে মানুষ, চাইলেও হাত তুলতে পারবো না। নয়তো আজ যা অসম্মানটা করলি এলাকায়, ইচ্ছে তো করছিল আছাড় দেই ধরে। আমি সত্যি খুব রেগে আছি, দয়া করে এমন কিছু বলবি না যাতে করে পরে আমার রিগ্রেট হয়। গো। মৌ নিবিড়ের দিকে তাকালো, নিবিড়ের কপালের রগ ফুলে আছে। মৌয়ের আর সাহস হলো না কিছু বলার, তবে সে আগে রান্নাঘরে গেল। নিবিড় ভাই কেন এসেছে মা? রাজিয়া চা করতে ব্যস্ত। নিজের মেয়ের এত বড় বেয়াদবির জন্য একটু আপ্যায়ন তো করতেই হয়। রাজিয়া মেয়ের দিকে কিরমির চোখে তাকালেন, তুই কিছু করার বাকি রেখেছিস? জুনায়েদ আসলো তখন, সবকিছু থেকে অজানা। জুনায়েদ বলল, চা হয়নি মা, ভাইয়াকে চাটা না দিয়ে তো বলতেও পারছি না আমার সমস্যাটা। মৌ বুঝলো তার মা নিবিড়কে ডাকেননি, মূলত ডাকটা দিয়েছে জুনায়েদ। মৌ জুনায়েদের দিকে সন্দেহের নজরে তাকালো। জুনায়েদ মৌয়ের সাথে নজর মেলালো না। এবার মৌ বুঝে গেল জুনায়েদও কিছু একটা গরমিল করেছে, যা রাজিয়া জানেন না। মৌ সন্দেহজনক গলায় বলল, কেন রেখেছিস? একটা সাবজেক্টের সমস্যা। মৌ দাঁড়ালো না, সে ছুটলো বাথরুমে। আরো 2 বার ধুইয়ে ক্ষান্ত হলো নিবিড়, কিন্তু রাগ এক বিন্দু কমলো না। সে চাটা শেষ করে ভেজা শার্ট আবারও মৌয়ের মুখের দিকে ছুঁড়ে মারল। মৌ অবাক হয়ে বলল, আপনার শার্ট শুকিয়ে আয়রন করে পাঠাবি, একদম যেন নতুনের মতো চকচক করে। অগত্যা মৌ বারান্দায় শুকাতে দিল। এরপর আবার গেল জুনায়েদের ঘরে। জুনায়েদ বোনকে দেখে সোজা হয়ে বসলো। মৌ ভুরু নাচিয়ে বলল, মাকে তুই যাতা বুঝ দিতে পারলেও আমাকে পারবি না। সত্যি করে বল, নিবিড় ভাইকে কেন ডেকেছিস? জুনায়েদ হালকা শুকনো ঢোক গিলল, অস্বীকার করতে চাইল, কিন্তু মৌ ধমক দিল। জুনায়েদ দমে গেল, মিনমিন করে বলল, আমি আজকে সিগারেটে ফুঁক দিয়েছিলাম, ওই আর কি বন্ধুরা। কিন্তু নিবিড় ভাই দেখে ফেলেছে। হাত পা ধরেছি যাতে আব্বাকে না বলে। আব্বা জানলে আবারও আমাকে রুমে আটকে চোর মারার মোটা লাঠি দিয়ে পিটাবে। রিয়াজ সাহেব কি মারবে? মৌ নিজেই আগে 2 ঘা বসালো জুনায়েদকে। আহাম্মক, বয়স কত তোর? সবে এটে পড়িস, আব্বা বলার আগে আমি তোর ওই লাঠি দিয়ে পিটাবো। এত বড় সাহস বেড়েছে তোর? আপা, আমাকে মারো কাটো যাই করো, কিন্তু ধীরে বলো, আম্মা জানলে আমাকে জেলেই ভরে দেবে। ছি, বিন্দুমাত্র শরম লজ্জা নেই বেয়াদব। তুই যা করেছিস তার জন্য মাপ না চেয়ে বলছিস আম্মা না জানুক? আচ্ছা আপা, আমি আর ছুঁয়েও দেখবো না, প্লিজ চুপ করো।
মৌ থামলো না, কতক্ষণ বকাঝকা করে বেরিয়ে গেল। নিজের শান্তি নেই, ভাই এসেছে আবার নতুন বিপদ নিয়ে। এই বয়সে কেউ ধূমপান করে? নির্ঘাত কোনো খারাপ সঙ্গের পাল্লায় পড়েছে। ভোর সকালে বাড়িতে কলিং বেল দিয়েছে। আগে উঠেছে রিমঝিম। মা ভেতরে রুটি বেলছে। রিমঝিমই তাই দরজা খুলল। দরজা খুলতেই প্রণবকে দেখলো বাজারের ব্যাগ, আরেক হাতে দুটো ইলিশ। রিমঝিম অস্ফুট স্বরে বলল, আপনি? কাউকে পাইনি, আমিই নিয়ে এলাম। আশা করছি ঘুমে ডিস্টার্ব করিনি। কিছু সবজিও নিয়ে এসেছি, গতকাল রাতে রিয়াজ চাচার সাথে দেখা হয়ে গেছিল। আরে না না, আমরা আগেই উঠে গেছি। দিন ব্যাগটা দিন। প্রণব দিল না, বলল আমাকে দেখিয়ে দিন কোথায় রাখতে হবে। ছেলে কণ্ঠ শুনে রাজিয়া শেখ রুটি বানানো ছেড়ে এলেন। এসে দেখলেন প্রণব এসেছে। প্রণবকে দেখে তিনি নরম হলেন। ছেলেটাকে তিনি বড্ড স্নেহ করেন। শুনেছেন ছেলেটা চাকরি চলে গেছে কিছু মাস আগে। শুনে যে কি খারাপ লেগেছে। প্রণব রাজিয়া শেখকে দেখে সালাম দিল। আন্টি কোথায় রাখবে এগুলো? ভেতরে এসো বাবা। প্রণব কথা মতো তাই করলো। ভেতরে এসে ব্যাগ আর মাছ জায়গা মতো রাখতেই রাজিয়া শেখ বললেন, বসো বাবা, চা করে দেই। প্রণব বসতে চাইল না, তবে রাজিয়া শেখের জোরাজুরিতে না বসে পারল না। রিমঝিম ফ্যান ছেড়ে দিয়ে বলল, ফজুনানু কেমন আছেন? জি ভালো, গতকাল রাতে বাড়ি নিয়ে এসেছি। তার নাকি বাড়ি ছাড়া ভালো লাগে না। যাক, ভালো করেছেন। আমি সময় পেলে যাব না হয়। আপনার শিফট কখন থেকে? এই তো 9টা থেকে। আপনি কিন্তু নাস্তা করে যাবেন। এর মাঝে রিয়াজ সাহেব বেরিয়ে এলেন। প্রণবকে দেখে খুশি হলেন। দুইজন হাসি মুখে কুশল বিনিময় করলো। রিমঝিম ততক্ষণে মাকে সাহায্য করে। মৌ ঘুম থেকে উঠে বারান্দায় যেতেই তার মাথায় আকাশটা ভেঙে পড়ল বোধ হয়। বারান্দায় নিবিড়ের শার্টটা নেই। রত্না রাস্তায় একটা শার্ট পেয়েছে, খুব চেনা পরিচিত কালো রঙের শার্ট। এটা প্রায় নিবিড়কে পরতে দেখেছে সে। এজন্য খুশি মনেই সে সেটা তুলে নিয়ে মুন্সি বাড়ি যায়। এতে করে ভাবলো যদি শার্টের বাহানায় তার নিবিড়ের সাথে একটু দেখা হয়ে যায়। দুটো চিঠি দিয়েছে এই অবধি নিবিড়কে, অথচ নিবিড় একটারও জবাব দেয়নি। কত ব্যাকুল হয়ে চিঠিতে লিখেছিল সে, অপেক্ষায় আছে নিবিড়ের চিঠির। সেখানে তাদের মুখামুখি দেখা অবধি হয় না। শার্টের বাহানায় নিবিড়ের সাথে দেখা হওয়ার বদলে সোফিয়া খানের সাথে দেখা হয়ে যায়। তিনি বড়ই আদর করলেন হবু বউকে, কিন্তু ভেতরে ঢুকতে দিলেন না। তাদের রীতি আছে, বিয়ের আগে হবু বউদের শ্বশুরবাড়িতে ঢুকতে নেই। এতে করে নাকি সে পুরান হয়ে যায়। রত্নার মন বিষণ্ণ হয়ে যায় এই কথা শুনে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিয়ে নিবিড়কে খুঁজলো। অগত্যা শার্টটা সোফিয়া খানমের হাতে দিয়েই সে খালি হাতে ফিরে এলো। সোফিয়া খানম রত্নার সামনে হাসি মুখে থাকলেও সে যেতেই তার মুখের রং বদলে গেল। ভেতরে গিয়ে সে চেঁচিয়ে ডাকলো নিবিড়কে, এই অভদ্র ছেলে, নিচে নাম। রত্না এলে যে ঘরে ইচ্ছাকৃত ঘাপটি মেরে বসে থাকিস তা আমি ভালো করেই জানি। তোকে জন্ম দিয়েছি আমি, চেনা হয়ে গেছে আমার। নিবিড় সত্যি সত্যি তার রুম থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে অবাধ বিরক্তি, গলায় গাম্ভীর্য ঢেলে বলল, জানোই যখন তখন বিয়েটা ঠিক করতে গেছো কোন খুশিতে? এই চুপ, কম মেয়ে দেখেছি তোর জন্য? একটাকেও তোর মনে ধরে না কেন? আর রত্না কি কম সুন্দর? নিবিড়কে এই প্রসঙ্গে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী দেখা গেল না। তবুও সে যথেষ্ট শীতল গলায় বলল, আমার সমস্যা কারো সৌন্দর্যে নয়, আমার সমস্যা বিয়েতেই। আমার এখনো পদোন্নতি জরুরি মা, আমার লাইফে কিছু গোল আছে। এসব কেচ্ছা তোমাকে হাজার বুঝিয়েও লাভ হয়েছে? কেন এই সমস্ত ইউজলেস প্রশ্ন করে মাথা ধরিয়ে দাও? সোফিয়া খানম অসম্ভব রেগে গেলেন ছেলের অজুহাতে। মূলত তার কাছে এসব অজুহাত বই কিছুই লাগে না। তিনি বলেননি এখন বিয়ে করতে, পদোন্নতি হলেই বিয়ে হবে, রত্নার অভিভাবকদের তাই কথা দেয়া। কিন্তু এই ছেলেকে নিয়ে তিনি প্রচন্ড পীড়ায় আছেন। এত তেরা রক ঘাড়ের। তোর হাতে আমি রত্না 2টা চিঠি দিয়েছি, দুটোই কেন আমি বাগানে ফেলে দেওয়া অবস্থায় পেয়েছি? কারো চিঠি এভাবে ফেলে দেয়? খান দেখে তো বোঝা যায়, খুলেও দেখিসনি। নিবিড় এর উত্তর না দিয়ে বলল, নাস্তা দাও, আগে বল। তুমি যাতে দেখো তাই ফেলেছি। নিবিড়ের সহজ স্বীকারোক্তি। ছেলের এহেমো এড়িয়ে চলা দেখে তিনি আরো রেগে গেলেন। চেঁচালেন হাতের শার্ট দেখিয়ে, এটা রাস্তায় পড়েছিল কেন? এর উত্তর দে আগে। নিবিড় শার্টটা দেখলো। শার্টটা তার চিনতে অসুবিধা হলো না। মৌয়ের কাছে হস্তান্তর করা শার্ট রাস্তায়? নিবিড়কে অবাক হতে দেখা গেল না। যা তার ছেঁড়া মেয়ে, এসব তার জন্য ব্যাপারই না। কিন্তু মৌয়ের জায়গায় রিমঝিম হলে অবাক হতো। রিমঝিম ভদ্র, পরিপাটি করে চলতে জানে, কিন্তু মৌ গোছানো স্বভাবের নয়। সে স্বভাবে ভদ্র হলেও কাজকর্মে হজবরল করে বসবে। সে যতই কিছু একটা গুছিয়ে করার চেষ্টা করুক না কেন, ঝামেলা একটা হবেই। সোফিয়া খানম এখনো জানেন না গতকাল মৌয়ের জুতার ছাপ লাগানো শার্টটাই এটা। তবে তিনি ভালো করেই শুনেছেন মৌয়ের কাণ্ড। এজন্য গতকাল থেকেই সোফিয়া খানমের মেজাজের পারদ ওঠানামা করছে। গত রাতে তো কয়েক দফা বকাবকিও করলেন মৌকে। এই মেয়ের কত বড় সাহস, এলাকার সবার সামনে আমার ছেলেকে জুতা মারে। ওই হাঁটুর বয়সী মেয়ের যোগ্যতা কি? শুনেছে মেয়ের বয়স 19। তবুও কি পরিমাণ বিচ্ছু, কত বড় বেয়াদব হতে পারে। গতকাল রাগ তো ছিলই, ভোরে এখনো প্রাতভ্রমণ করতে গিয়ে রত্নার চিঠিগুলো পেয়েছেন। একদম নিবিড়ের জানলা বরাবর পেয়েছে। সেই থেকে তার রাগের মাত্রাটা আরো বেড়েছে। সেই রাগ মাথায় ভিড় করতেই তিনি আবারও মৌকে বকাঝকা করতে লাগলেন। অসভ্য মেয়ে, কত বড় বেয়াদব। সে বুক ফুলিয়ে সবার সামনে আমার ছেলেকে জুতো মারে। সাপের পাসপা দেখে নিয়েছে নাকি? কি পরিমাণ নির্লজ্জ হতে পারে। গতকালের ঘটনা মনে পড়ায় নিবিড়ের কপালের রগ ফুলে উঠল আবার। যেই ঘটনা সে মনে করতে চায় না, তবুও তার মা তার রসিয়ে রসিয়ে আরো পায়ের রক্ত মাথায় তুলে দিচ্ছে।
নিবিড় অজুহাত দিল, আজ বাইরে খাবো, তুমি তোমার রাগের সাথে নাস্তা করো আম্মা। বলেই নিবিড় বাড়ি থেকে বেরিয়ে গেল। সোফিয়া খানম পিছু ডাকলেন ছেলেকে। ছেলে ফিরেও চাইল না। তিনি দাঁতে দাঁত চেপে আওড়ালেন, বাপ ছেলে দুইটাই এক পদের হয়েছে, 19 থেকে 20 হলেই বেরিয়ে যায়। এদের নিয়ে আমার শেষ বয়সেও শান্তি হবে না। মৌ শার্ট খুঁজতে খুঁজতে হয়রান, ওদিকে তার পরীক্ষা। নাস্তার সুযোগটুকুও পায়নি। তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তার মোড়ে টং থেকে একটা কলা রুটি কিনে নিল। কলা কিনে কয়েক ধাপ এগোতেই সে অনাকাঙ্ক্ষিতভাবে নিবিড়ের মুখের সামনেই পড়ল। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এবারও তার ক্ষেত্রে সেটাই হলো। নিবিড়ের তীক্ষ্ণ চোখের চাহনিতে মৌয়ের গলা শুকিয়ে কাট। ভাবলো নিবিড়ের থেকে শার্টের দাম শুনে কিনে দেবে। পর মুহূর্তেই ভাবলো নিবিড়কে কোন মুখে জিজ্ঞাসা করবে। মৌ দুশ্চিন্তায় হাতের কলাটা এগিয়ে দিয়ে বলল, সরি নিবিড় ভাই, বিশ্বাস করুন আপনার শার্ট বারান্দা দিয়ে উড়ে গেছে, ক্লিপ লাগাতে ভুলে গেছিলাম। জানেনই তো আমাদের খোলা বারান্দা। আগেও একবার এশার ফ্রক হারিয়েছে এভাবে, আরেকবার জুনায়েদের কথা বলতে গিয়েই মৌ চুপসে গেল। ছিছি, সে কি বলতে নিচ্ছিল। পরক্ষণেই প্রসঙ্গ পাল্টে বলল, কলাটা নিন, আমি পরীক্ষাটা দিয়ে এসেই আবারও এলাকায় খুঁজতে বের হব, পাক্কা। দেখা গেল নিবিড় মৌয়ের কলাটা নিয়েছে ঠিকই, কিন্তু কোনো ধমক দিল না। সে রাস্তাঘাটে মৌ কিংবা যে কাউকেই এড়িয়ে চলে, বিশেষ করে আশেপাশে লোকজন বেশি থাকলে। শুধু বলল, বিকালে দেখা করবি, বলে চলে যায়। এদিকে মৌ সারা রাস্তায় রিকশায় বসে ভাবলো, নিবিড় কেন রাগ দেখালো না। আবার যখন রাগ দেখায় তখন সে এটা ভেবে পায় না নিবিড় কেন এত বদমেজাজি। আজ পরীক্ষা শেষ করে মৌ হাফসাকে দেখলো না, সম্ভবত আগেই চলে গেছে। মোর ক্ষুধা বেশি পেয়েছে বলে সে বিস্কিট কিনে খেতে শুরু করলো। এর মাঝে তার সামনে আশিক এসে দাঁড়ায়। মৌ প্রতিবারই আশিককে এড়িয়ে চলে, এবারও এড়াতে বলল, হাফসা নেই, চলে গেছে আগেই। আশিক ইতস্ত হয়ে বলল, আমার আসলে তোমার সাথেই কথা ছিল মৌ। মৌ তাকালো, ভদ্রতা বজায় রেখে বলল, জি, আসলে আমাকে দিয়ে একটা ভুল হয়ে গেছে। সেটা কি? আশিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আসলে প্রেমপত্রটা দিয়েছিলাম তোমায়। আমি তখন জানতাম তোমার নামই হাফসা, এই জন্য হাফসা নামে চিঠিটা লিখেছি। এখন হাফসার সাথে জড়িয়ে গেছি, কিন্তু সত্যি বলতে মন থেকে আমি তোমাকে ভালোবাসি। প্লিজ কিছু একটা ম্যানেজ করা যায় না? মোর মনে হচ্ছে তার যেন মাথা ঘুরছে। দিনে দুপুরে তারই মুখের সামনে আশিক সহজ স্বীকারোক্তি করছে ঠিকই, কিন্তু ভুলভাবে। মৌ হাতের মুঠোয় একটা বিস্কিট মুষ্টিবদ্ধ করে ভেঙে ফেলল। যার জন্য তার বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হয়েছে, সে এসে তাকেই প্রপোজ করছে। হাফসা তার সবচেয়ে কাছের বান্ধবীকে ধোকা দিয়ে? ভুল করেই হোক, হাফসা তো সত্যিই ভালোবেসেছে আশিককে। এখন সে মেয়েটাকে কি জবাব দেবে?